সাদাব অনেকক্ষণ পর নূরকে ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নূর চোখ বন্ধ করে রেখেছে, হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো, যেন প্রাণ ফিরে পেল। এখনও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। মনে হচ্ছিল একটু আগে যেন মারাই যাবে নূর। এখনও দুই হাত দিয়ে খামচে ধরে আছে সাদাফের শার্টের কলার। সাদাফের গলা ভীষণ জ্বলছে। নূরের নখের আঁচড়ে বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে। সাদাব নূরের গালে না ঘষতে ঘষতে বলল, কখনো কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না নূর। আমি সহ্য করতে পারি না। ভীষণ জ্বালা হয় আমার বুকের ভেতরে। কখনো যেন না দেখি আমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে তুই হেসে তোর দূর একটু সামনে গিয়ে কথা বলেছিস। তুই সুন্দর, এটা দেখার এবং বলার অধিকার শুধু আমার, অন্য কারো না। তুই নিজেও আয়নায় তোকে দেখে সুন্দর বলতে পারবি না। এগুলো বলেই সাদাব নূরের কপাল থেকে কপাল সরিয়ে চোখ দুটো স্থির করলো। নূরের ঠোঁটের এক কোণে বেশ ক্ষত হয়েছে বোঝা যাচ্ছে, একটু কেটে গিয়েছে হয়তো। ঠোঁট ফুলে আছে, লাল হয়ে আছে। দেখলে যে কেউ বুঝতে পারবে ঠোঁটের উপরে বিশাল অত্যাচার হয়েছে কিছুক্ষণ আগে। সাদাব নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা নূরের ঠোঁটটি সুন্দর করে মুছতে মুছতে বলল, ব্যথা করছে, জ্বালা করছে। আমি দুঃখিত, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। লিপস্টিক সাথে আছে? থাকলে বের কর, একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি, তাহলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। সাদাব নূরের হাত থেকে ব্যাগটি নিয়ে একটি হালকা পিঙ্ক কালারের লিপস্টিক বের করলো, করে নিজের হাত দিয়ে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিতে লাগলো। এখনও থরথর করে কাঁপছে নূর। সব অনুভূতিগুলোই নূরের কাছে নতুন। সাদাব নিজ হাতে পরম যত্নে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, যেন একটু জোরে দিলেই নূরের ভীষণ ব্যথা হবে, ঠিক ততটাই যত্নে। এদিকে সাইমন ঘুরে ফিরে এদিক ওদিক তাকাচ্ছে। এলোমেলো দৃষ্টি ফেলে রিমা জিজ্ঞেস করলো, কি হয়েছে? এদিক ওদিক দেখছো কেন? সাইমন বলল, দেখি তোর কোন আশিক আবার কোথায় উৎপতে বসে আছে। এখন তো মনে হচ্ছে বাকি জীবন তোর সাথে আমাকে বডিগার্ড হয়ে ঘুরতে হবে। চারপাশে তো তোর আশিকের অভাব নাই, দেখলে আপনি আপনি দাঁত কেলিয়ে হাসে। রিমা খুব বিরক্ত নিয়ে তাকালো সাইমনের দিকে, তারপর বলল, আরেকটা বাজে কথা বললে আমি এখান থেকে চলে যাব, আর এক মুহূর্তে এখানে দাঁড়াবো না। তুই গিয়ে দেখা, তারপরে কি হবে সেটা তো জানিস। তোকে সুন্দর করে কোলে করে নিয়ে বিছানায় ফেলে তোর উপরে বসে তোর ঠোঁটে কামড় দিব। যা তুই আমার সাথে করেছিস তার প্রতিশোধ নিব। আর তোর বাপ চাচা ভাইদেরকেও বলবো তুই আমার সাথে কি কি করেছিস। বলল সাইমন। সাদাব নূরকে জিজ্ঞেস করলো কেমন লাগছে এখন। নূরের গালে হাত দিয়ে স্লাইড করতে করতে নূরের চুলের পিছনে মুঠি করে ধরে নূরের মাথাটা একটু উঁচু করে বলল, কখনো কোনো ছেলের সাথে কথা বলবি না, মনে থাকবে। নূর বলল, আপনিও তো কত মেয়েদের সাথে কথা বলেন। সাবা আপু তো আপনার হাত ধরে ঘুরে তখন। আমি যা করি তুই কি তাই করবি? আমি তো 4টা বিয়ে করতে পারবো, আমার অধিকার আছে। তুই কি 4টা বিয়ে করতে পারবি? বলল সাদাব। নূর বলল, তাহলে আপনি 4টা বিয়ে করবেন? করতেই পারি। এক বউ দিয়ে যদি না পোষায় 4টাও করতে পারি। আর যদি এক বউ পুষিয়ে দিতে পারে তাহলে করবো না, যা, প্রমিস। নূরের দিকে দুষ্টু চোখে তাকিয়ে কথাটি বলল সাদাব। নূর জানতে চাইল, কি করে পোষাবে আপনার? সাদাব বলল, দিনরাত আমার সাথে। তারপর আর কিছু বলল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। এত কথা এখন জানতে হবে না, যখন সময় হবে তখন কাজে কর্মে বুঝিয়ে দেব। চল, সবাই অপেক্ষা করছে। বলেই নূরের হাত ধরে বন্ধুদের কাছে নিয়ে গেল সাদাব। বন্ধুদের কাছাকাছি আসতে সবাই বলে উঠল, কিরে, ফিটার খাওয়া হলো? তা পুরোটা খেতে পেরেছিল ফিটার? সাদাব চোখ রাঙিয়ে তাকালো নয়নের দিকে, তারপর বলল, বাজে কথা বলবি না, ও ছোট, ওর সাথে ভালোভাবে কথা বল। এর মধ্যে নয়ন বলে উঠল, ও ছোট তাই না? আমরা বললে ছোট, তুই কোলে নিয়ে গিয়ে বেবি বললে সমস্যা নেই, আর আমরা একটু ওয়াও বললে সমস্যা। নূরের কেন জানি হঠাৎ অনেক লজ্জা লাগছে, গালগুলো লাল হয়ে যাচ্ছে। সাদাব নূরের দিকে তাকালো, দেখলো নূরের লাজুক মুখ নয়নের দিকে তাকিয়ে বলল, চুপ করে বার। সাবা কোথায়? নূর মুখ তুলে তাকালো সাদাফের দিকে, মনে মনে ভাবলো, আবার সাবা আপুকে খুঁজছে কেন উনি? কি কাজ আছে সাবা আপুর সাথে ওনার? মনে মনে রাগ করতে লাগলো নূর। সাদাব জানে নূর রাগ করবে, কিন্তু লজ্জা থেকে বাঁচতে সাবার কথা বলে নূরের রাগ তুলে দিল। লজ্জা থেকে রাগ ভালো এই মুহূর্তে। নরিন আফরোজ একটা শাড়ি দেখিয়ে সামিহা বেগমকে বললেন, এটা আমার সাদাফের বউকে দিব, আমার ভীষণ পছন্দের শাড়ি। সামিহা বেগম তাকিয়ে রইল শাড়ির দিকে, তারপর হঠাৎ করে বলল, নূরকে খুব মানাবে শাড়িটাই।
পরীর মতো লাগবে, তাই না ভাবি? নরিন আফরোজ চট করে তাকালো সামিহা বেগমের দিকে, তারপর উচ্ছ্বসিত হয়ে বলল, বলছিস? সত্যি বলছিস? মন থেকে বলছিস বল। সামিহা বেগম খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ ভাবি, মন থেকে বলছি। তোমার সাদাফকে আমাকে দিয়ে দাও। নূর তোমার আজ থেকে। নরিন আফরোজ সামিহা বেগমকে সাথে সাথে জড়িয়ে ধরে বললেন, যা, আমার ছেলে আজ থেকে তোর, তোর মেয়ে আমার। আমি আজকে ওকে শাড়িটি পরিয়ে দেখব। এই শাড়িটি পরে নূর টুকটুক করে আমার সারা বাড়ি হেঁটে বেড়াবে। আমার যে কি খুশি লাগছে। আমারও। আমার মেয়ের জামাইকে আমি সব সময় মনের মতো রেঁধে খাওয়াতে পারবো। উফ, কি যে খুশি লাগছে ভাবি। বলল সামিহা বেগম। এদিকে নূরের ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে। রিমা বলল, কি রে, তোর ঠোঁটে কি হয়েছে? এত ফুলে গেছে কেন? নূর সাথে সাথে হাত দিল ঠোঁটে, আমতা আমতা করে বলল, পিঁপড়া কামড়েছে? পিঁপড়া এত জায়গা রেখে তোর ঠোঁটে কামড়েছে, ফাসিল মশা। সাদাফের সাথে সাথে কাশি উঠে গেল। সাইমন তাড়াতাড়ি পানি এগিয়ে দিল সাদাফকে। সাবা এসে বলল, কি হয়েছে? কাশছো কেন এত? সাদাফ বলল, কই না তো, এমনি। নূর ফোলা ঠোঁট নিয়ে তাকালো সাদাফের দিকে। সাদাফ জানি নূর এখন রাগ করবে, ফুলে থাকবে। মনে মনে ভাবলো, আর কয়টা দিন নূর, সাহস করে একবার আমাকে চেয়ে দেখ, আমি সব দিয়ে দেবো তোকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে গেল। অনেক চারজনের। সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর গল্প করছিল। ওদের দেখে সামিহা বেগম বলল, কি রে, কেমন মজা করলি? রিমা বলল, খুব ভালো লেগেছে ছোট আম্মু, এখন ভীষণ টায়ার্ড, ঘুমাবো। বলে উপরে চলে গেল রিমা। নূরকে দেখে নরিন আফরোজ বলল, কি রে, ঠোঁটে কি হয়েছে? সাইমন বলল, পিঁপড়া কামড় দিয়েছে বড় আম্মু। সাদাব বুঝতে পারছে কি ভুলটাই না করেছে। এই মুহূর্তে এসব ভাবেনি সাদাব। হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকালো, তাকিয়ে বলল, সাফাত, একটু উপরে আসো, কথা আছে। সাদাব জানি কি বলবে। হুমায়ুন রহমান দীর্ঘশ্বাস ছাড়লো সাদাব, তারপর বলল, চলো। বলে সাদাব উপরে নিজের রুমের দিকে গেল। সাদাব রুমের দরজা লাগিয়ে বাবার সাথে মুখোমুখি হয়ে দাঁড়ালো। হুমায়ুন রহমান বলল, তুই করেছিস সেটা না? সাদাব বাবার দিকে তাকিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কি করেছি আমি? দেখ নূর কিন্তু অনেক ছোট, ও কিন্তু এসব কিছু বোঝে না। শুধু শুধু তুই ওর সাথে এখন এরকম করবি না, ওকে সময় দিবি। প্রমিস করেছিলি আমাকে, মনে নেই? বলল হুমায়ুন রহমান। সাদাব হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, প্রমিস করেছি, প্রমিস রক্ষা করেছি। বছর পর বছর বিদেশে ছিলাম, এখন বাংলাদেশে এসেছি। আর তুমি যা বলছো সেগুলো আমি কিছুই করি না। তোমার ছোট মেয়ে যা করার আমার সাথে করে, আমি তো নিজেকে রক্ষা করার চেষ্টা করি। বিশ্বাস না হলে প্রমাণ দেখো। বলেই সাথে সাথে শার্টের কলারটা একটু সরিয়ে হুমায়ুন রহমানের সামনে ধরল। হুমায়ুন রহমান থতমত খেয়ে গেলেন খামচির দাগগুলো দেখে। তারপর হালকা কেসে কোনো মতে বলল, কতটুকু টর্চার করেছিস তুই মেয়েটাকে? মেয়েটা তোর হাত থেকে ছাড়া পাওয়ার জন্য এরকম এলোপাতারি তোকে খামছিয়েছে। আহত হলাম আমি, আর দোষটাও আমার। তোর ছোট ভাতিজি অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলে, তাই ওকে শাস্তি দেওয়া দরকার ছিল। বলল সাদাফ। কি বললে? ও ছেলেদের সাথে হেসে হেসে কথা বলে? তো মানুষের সাথে হেসে হেসে কথা বলবে না তো কি কেঁদে কেঁদে কথা বলবে? বলল হুমায়ুন রহমান। তোমার ভাতিজিকে বড় হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু বড় হয়ে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলবে, এইটা আমার মোটেও বরদাস্ত না। আমি এটা মোটেও সহ্য করব না। বলল সাদাফ। কি বড় হয়েছে? মাত্রই তো 16 শেষ হলো মেয়েটা। তোর ছোট বোনের থেকেও 1 বছর ছোট। কি এমন বড় হয়ে গিয়েছে? স্বামী সংসার এগুলো কিছু বুঝে? ওর মাথায় এগুলো কিছু আছে? বলল হুমায়ুন রহমান। সাদাফ বলল, কোনো মেয়েই বিয়ের আগে বিয়ে, সংসার, স্বামী এগুলো কিচ্ছু বোঝে না। আমার মাকে যখন বিয়ে করেছিলে, কে শিখিয়ে পড়ে দিয়েছিল আমার মাকে? তোমার কাছে বিয়ে হয়েছে, সবকিছু শিখেছে, তখন তো ছাড় দাওনি এক ফোঁটাও। নাকি বলেছিলে ছোট, তাই কিছু করব না? যদি ছাড় দিতে তাহলে তো 18 বছর পূর্ণ হওয়ার আগে আমি মায়ের কোলে আসতাম না। বেয়াদব ছেলে, পাপ হই তোর। নিজের বাবা মায়ের সম্পর্কে এরকম কথা তুলতে লজ্জা করে না? আর তাছাড়া সেই সময় যুগ আলাদা ছিল, সেই সময় আর এই সময় এক না। বলল হুমায়ুন রহমান। ও, আমার মা ছোট থাকলে সব কিছু করা যায়, আর তোমার মেয়ে ছোট বলে তাকে ফুলের টোকাও দেওয়া যাবে না? ভুলে যেও না, এ বয়সে আমি আমার মায়ের পেটে ছিলাম। বলল সাদাফ। হুমায়ুন রহমান অবাক হয়ে গেল ছেলের কথা শুনে। তারপর বলল, তুই আসলে চাচ্ছিসটা কি বলতো আমাকে? আমার মায়ের বয়সের হিসাব করলে নূর যথেষ্ট বড় হয়েছে। সেই হিসেবে তোমার ভাতিজিকে একটু একটু টোকা দেওয়াই যায়। অনেক ছাড় পেয়েছে তোমার ভাতিজি। আর না, 1 মাস সময় দিয়েছি, তার মধ্যে প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে, বাকি 23 দিন।
23 দিনের মধ্যে তোমার ভাতিজি এসে তোমাদেরকে বলবে আমাকে বিয়ে করতে চায়, আর ঠিক তখনই সাথে সাথে বিয়ে ফাইনাল করে ফেলবে। বলল সাদাব। নূর ছোট্ট, এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্ভব নয়, তুই বুঝতে পারছিস না কেন? অ্যাটলিস্ট 18 বছর পূর্ণ হোক। তো ছোট আব্বু যদি বিয়েতে রাজি না হয় তখন? আমি ওর সাথে কথা বলছি, ওকে বুঝাবো, সময় দে। এর মধ্যে নূর বড় হতে থাকুক। বলল হুমায়ুন রহমান। সাদাব মুচকি হাসলো, হেসে বলল, দিলাম তো সময়, 23 দিন পাবে এখনো বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য। আর ঠিক 9 মাস পর তোমার কোলে ছোট্ট একটা নাতি আসবে, সেটার জন্য। এটাই আমার ফাইনাল কথা। ফাইনাল দেওয়ার সময় এখন তুমি ডিসাইড করো বিয়ের আগে নাতি কোলে নিবা নাকি বিয়ের পরে। যেভাবে তোমার ছোট ভাতিজি আমাকে বারবার উস্কানি দেয়, কবে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো আমি নিজেও বলতে পারি না। হুমায়ুন রহমান বোকা হয়ে গেল ছেলের কথা শুনে। কি উত্তর দেবে এই ছেলেকে? ছেলেটা দিন দিন যা হচ্ছে। পরে দাঁত কিরমিনিয়ে বলল, এই তো লজ্জা করে না? কেমন বয়স হয়েছে তোর, বিয়ের জন্য এখন এরকম করছিস? লজ্জা তো তোমার হওয়া উচিত বাবা। ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, বারবার বিয়ের কথা বলছে, অথচ তুমি এদিকে কোনো খেয়ালই করছো না। কেমন পুরুষ মানুষ তুমি? একজন পুরুষ মানুষের চাহিদা তুমি বোঝো না? নিজে তো এই বয়সেও বউ নিয়ে ঘুমাও। ছেলের যে বউ লাগবে বারবার বলছে, সে খেয়াল আছে? ছেলে যে রাতে এদিক ওদিক গোত্তা মারে, দেখেও চোখ বন্ধ করে থাকো। দোষটা তো তোমার হচ্ছে। আর তোমার ছোট ভাতিজি আমাকে বারবার উস্কায়, বারবার আমার রুমে আসে। এরা তো কপাল ভালো আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখি। কিন্তু 23 দিন সময় দিয়েছি, 23 দিন পরে আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবো না। বলল সাদাব। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকিয়ে বললেন, তুই কি নিজের বাবাকে ব্ল্যাকমেল করছিস? সাদাব বলল, ব্ল্যাকমেইলের কিচ্ছু নেই, যা সত্যি তাই বললাম। না হলে 9 মাস পর রেডি থেকো, নাতি কোলে নিয়ে ঘুরবে ঠিকই, হয় বিয়ের আগে না হলে বিয়ের পরে। হুমায়ুন রহমান তাজ্জব বনে গেলেন, মনে মনে ভয় পেলেন। জানেন এই ছেলে যা বলছে ঠিকই, তা প্রমাণ করেই ছাড়বে কাজে কর্মে। এখন কি করবে, ভাইয়ের সাথে কিভাবে কথা বলবে, এটা নিয়ে উনি মনে মনে দ্বিধায় পড়ে গেলেন। এদিকে নূর রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে আঙুল দিয়ে দেখতে লাগলেন ঠোঁটের ক্ষতটা। সাথে সাথে মনে পড়ে গেল পার্টির সেই দৃশ্যটা, যখন সাদাপকে চুমো খাচ্ছিল। এত ব্যথা, এত যন্ত্রণার মধ্যেও নূরের মনে সুখ সুখ লাগছিল কেন? নূর ঠোঁটে হাত দিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। সাথে সাথে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল নূর। চোখ বন্ধ করে যেন দৃশ্যটি আরও স্পষ্টভাবে নূরের চোখের সামনে ভেসে উঠল। সাথে সাথে ভেসে উঠল নূর সাদাপের শার্টের কলার খামচে ধরতে গিয়ে সাদাপের গলাতেও আঁচড় কেটেছিল। সাদাপের গলা জ্বলছিল, রক্ত বের হয়েছিল। বোধহয় নূর সাথে সাথে আলমারির কাছে দৌড়ে গিয়ে আলমারি খুলে মলমটা বের করলো। এটা সাদাপের রুম থেকে নিয়েছিল। গতবার সাদাপ বলেছিল ব্যথা হলে মলমটা নিয়ে লাগাতে। নূর তখনও রুমে নিয়ে এসেছিল মলমটা। রাত বাজে 12টা। নূর অনেকক্ষণ ধরেই গড়িমসি করছিল সাদাপের রুমে যাওয়ার জন্য। সাদাপের গলায় অনেকখানি জায়গায় নূরের নখের আঁচড় লেগে কেটে গিয়েছে। নূরের ইচ্ছে করছে যে মলম লাগিয়ে দিতে। সাদাপ হয়তো মলম খুঁজলেও পাবে না, কারণ নূর ওই রুম থেকে নিয়ে এসেছিল। তাই 12টা বাজার সাথে সাথে নূর দরজা খুলে রওনা দিল সাদাপের রুমের উদ্দেশ্যে। সাদাপ এখন আর রুমে দরজা লাগিয়ে ঘুমায় না। জানেন ও রাতে একবার হলেও আসবে, কোনো না কোনো বাহানায় অবশ্যই আসবে। পাগলিটার এসব পাগলামিতে যে অভ্যস্ত হয়ে পড়েছে সাদাপ, তাই রুমে দরজা না লাগিয়ে শুয়ে পড়েছে। ধীরে ধীরে নূর এগিয়ে গেল সাদাফের শিওরের কাছে। দেখলো সাদাপ উল্টো হয়ে শুয়ে আছে, কিন্তু আঁচড় তো লেগেছিল গলায়। এখন সাদাপ ভাইকে কি করে ঠিক করিয়ে শোয়াবে? ধীরে ধীরে নূর সাদাপের হাত ধরে টেনে সাদাপকে সোজা করার চেষ্টা করতে লাগলো। অনেকক্ষণ এভাবে চেষ্টা করলো, কোনোভাবেই পারলো না। হয়তো বা সাদাপ ঘুমিয়ে থাকলে পারতো, কিন্তু সাদাপ তো জেগে আছে, তাই সাদাপকে এক চুল পরিমাণ নড়াতে পারলো না। নূর ফিস করে বলতে লাগলো, উফ, এত ভারী লোকটা, কি করে যে উঠাই? মলমটা লাগিয়ে না দিলে নখের আঁচড় লেগে তো ঘা হয়ে যাবে। মানুষ এত হাতির মতো ভারী কি করে হয়? সাদাপ আর টিকতে পারলো না, বলে উঠলো, তাহলে কি তোর মতো চড়ুই বাঘের মতো ওজন হবে? আচ্ছা, তোর ওজন কত, 35 কেজি নাকি 34? বলে বিছানায় চিত হয়ে শুলো সাদাপ। পাশে বসে আছে মলম নিয়ে নূর থতমতো খেয়ে গেল। আমতা করে বলল, মোটেও 36 কেজি বা 35 কেজি না, আমি গুনে গুনে পুরো 41 কেজি। ও রে বাবা রে, গুনে 41 কেজি? তা 41 কেজির এই চড়ুই পাখিটা কি 80 কেজির এই হাতিটাকে সহ্য করতে পারবে? বলো সাদাপ। নূর সাথে সাথে বলো, সহ্য করতে হবে কেন? যখন করতে হবে তখন বুঝবি। আবার বলিস না আমি তোকে সাবধান করিনি। তা আবার এত রাতে কেন এসেছিস? তোকে বলিনি আমার রুমে রাতের বেলা আসতে মানে? বলল সাদাপ। নূর অত শত না ঘাটিয়ে বলল,
মলম নিয়ে এসেছিলাম, আপনার গলায় আঁচড় লেগেছিল তাই মলম লাগিয়ে দিতে এসেছি। সাদাব কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর হাত থেকে মলমটা নিয়ে বলল, আমি লাগিয়ে নিব, তুই রুম থেকে যা, আর যাওয়ার সময় রুমে দরজা চাপিয়ে দিয়ে যাস। নূর সাথে সাথে উঠে দাঁড়ালো, তারপর বলল, ঠিক আছে, মলমটা লাগিয়ে নেবেন। বলেই রুমে দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। পরদিন সকাল নূর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নেমেছে, স্কুলে যাবে, ব্রেকফাস্ট করবে গাড়িতে, তাই বড় মাকে বলল আগে টিফিন প্যাক করে দিতে। নরিন আফরোজ আগে থেকেই টিফিন প্যাক করে রেখেছে। নিচে নেমে এসেই সাদাফের দিকে তাকিয়ে বলল, চলুন চলুন, আজকে আমার স্কুলের জরুরি একটা কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। সাদাব অবাক হয়ে তাকালো নূরের দিকে। প্রতিদিন তো লেট করে নামে, আজ এমন কি হলো ব্রেকফাস্ট করবে না, তাড়াতাড়ি যেতে বলছে? তারপরও কিছু জিজ্ঞাসা না করেই বলল, ঠিক আছে, বাইরে আয়, আমি গাড়ি বের করছি। গাড়িতে কয়েকবার সাদাব আর চোখে তাকালো নূরের দিকে। ভীষণ ছটফট করছে নূর, যেন কতক্ষণে গাড়ি থামবে, কতক্ষণে নামবে। কিসের এত তারা সাদাব জানে না, কিন্তু বারবার লক্ষ্য করলো নূর কেমন যেন ছটফট ছটফট করছে। স্কুলের গেটের কাছে এসে গাড়ি থামতেই নূর কোনো মতে সাদাবকে বাই বলে সাথে সাথে বের হয়ে গেল। সাদাব গাড়ি দরজা লাগাতে লাগাতে দেখলো নূর দৌড়ে স্কুল গেটের ভিতরে ঢুকে গেল। সাদাব গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আজ অফিসে তেমন বিশেষ কোনো মিটিং নেই। সাদাফেরও মন টিকছে না। সকালে নূর কেন এতটা ছটফট করে স্কুলে গিয়েছিল যে মেয়ে স্কুলে যেতেই চায় না। ভাবতে ভাবতেই অফিস থেকে বাবার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সাদাব। পথিমধ্যে হঠাৎ নূরের সিটের দিকে চোখ গেল, দেখলো একটু ছোট খামের মতো কিছু একটা পড়ে আছে। সাদাব সাথে সাথে গাড়ি একটু সাইড করে পার্ক করলো রাস্তায়। তারপর ছোট্ট খামটি তুলে নিল সাদাব। খুলে দেখলো ভিতরে একটি সুন্দর রঙিন চিঠি। সাদাবের যেন হৃদয় কেঁপে উঠল। কোনো মতে চিঠিটা খুলে চোখের সামনে ধরতে চোখ ছানা বড়া হয়ে গেল। চিঠির ভিতরে কতগুলো গোলাপ ফুলের পাপড়ি। দেখে বোঝা যাচ্ছে হয়তো গতকাল দিয়েছে, কারণ ফুলের পাপড়িগুলো একটু মলিন হয়ে গেছে। চিঠিতে লেখা, আমার হৃদয়ের রানী, তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। হয়তো তুমিও আমাকে ভালোবাসো। যদি তোমার মনে হয় আমার এই চিঠিটা তোমার হৃদয়ের দাগ কাটতে পেরেছে, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে চাও, তাহলে কাল স্কুলে অবশ্যই সকাল সকাল চলে আসবে। আমি ফুল নিয়ে অপেক্ষা করব তোমার জন্য। সবার সামনে আমি তোমাকে প্রপোজ করব। আমি তোমাকে ভালোবাসি। আর যদি মনে করো তুমি আমাকে ভালোবাসো না, তাই এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিও। সকালে কালকে যদি স্কুলে না আসো, আমি আমার উত্তরটা পেয়ে যাব। ইতি, তোমাকে একান্ত ভালোবাসার মানুষ, রাকিব। চিঠি পড়েই সাথে সাথে চিঠিটি দুমড়ে মুচড়ে হাতে মুঠোয় নিয়ে পকেটে ঢুকালো সাদাব। তারপর পাগলের মতো কোনো মতে কার ড্রাইভ করে বাড়িতে আসলো। হাজারবার ভাবলো কেন অন্য কাউকে তুই চাইলি নূর। বাড়িতে এসেই সামনে পড়লে নরিন আফরোজ। নরিন আফরোজ সাথে সাথে পানির কথা জিজ্ঞেস করতে চাইলে সাদাব কারো দিকে না তাকিয়ে চুপচাপ উপরে চলে গেল। উপরে গিয়ে সাথে সাথে ঢুকলো নূরের রুমে। ঢুকে দেখলো সাইমন ও রিমা নূরের রুমেই গল্প করছে। হঠাৎ চোখ পড়লো নূরের রুমে ড্রেসিং টেবিলের উপরে কয়েকটি ফুল। সাদাব আর নিজেকে ধরে রাখতে পারলো না। সাথে সাথে নূরের রুমের ভিতরে ঢুকে সবার সামনে চড় মেরে বসলো নূরকে। নূর চরের তীব্রতা সহ্য করতে পারেনি, তাই চেয়েও বেশি তীব্র সাদাফের দেয়া আঘাত যা নূরের হৃদয় সইতে পারেনি। এত জোরে চর পড়ার সাথে সাথে নূর খাট থেকে ছিটকে পড়ল ফ্লোরে। নূর সাথে সাথে জ্ঞান হারালো। সাইমন সাথে সাথে নূরকে এসে ধরলো, দেখলো জ্ঞান হারিয়ে গেছে। নূরের গালে 5টি আঙুলের দাগ বসে গেছে। সাইমন সাদাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া মারলেন কেন? কেন, কি করেছেন নূর? রিমা অবাক হয়ে গেল, সাথে সাথে এসে ধরলো নূরকে। নূরের গালে হালকা করে দেখলো 5টি আঙুলের ছাপ বসে গেছে। তাকালো সাদাফের দিকে, তারপর আবার নূরকে ডাকতে লাগলো, এই নূর, নূর ওঠ ওঠ নূর। সাদাফ সাইমনের দিকে তাকিয়ে বলল, ওকে শাসন করার অধিকার কি আমার নেই? সাইমন বলল, আছে, কিন্তু কি করেছে নূর, যার জন্য তুমি এত দূরে ওকে আঘাত করলে? যেখানে নূরকে একটা ধমক দিয়ে দেখো না তুমি। তাহলে বুঝে নে ওর অপরাধটাও অনেক গুরুতর। এদিকে সাদাফের ব্যবহার দেখে আগেই নরিন আফরোজের সন্দেহ হয়েছিল, তাই দৌড়ে উপরে এসে এই অবস্থা দেখলো। নূর ফ্লোরে নিচে পড়ে আছে। সাদাফ রাগে গড়গড় করছে। সাইমন ও রিমা নূরের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। হতবাক হয়ে গেল নরিন আফরোজ। সাথে সাথে জানতে চাইলেন কি হয়েছে, নূরের ও নিচে পড়ে আছে কেন। হঠাৎ চোখ পড়ল ঠোঁটের কোণে যেন এক ফোঁটা রক্ত। সাথে সাথে তাকালো সাদাফের দিকে। সাদাফের মুখ দেখে বোঝা যাচ্ছে এই আঘাতটা সাদাফের থেকে এসেছে। নরিন আফরোজ উঠে এসে সাদাফের সামনে দাঁড়িয়ে জানতে চাইল, কি হয়েছে নূর?
নূর এভাবে অবচেতন অবস্থায় পড়ে আছে কেন? কি করেছিস? সাদাব হাতের আঙুলগুলি মুষ্টিবদ্ধ করে অন্যদিকে ঘুরে তাকিয়ে রইল। নওরিন আফরোজ সাদাবের হাত ধরে টেনে নিজের সামনে এনে বলল, কি হয়েছে? কথার উত্তর দিচ্ছিস না কেন? কি করেছিস নূরকে? ভুল করেছে, অপরাধ করেছে, শাস্তি দিয়েছে। নাকি এখন আমি ওকে শাস্তি দিতে পারবো না? সে অধিকার আমার নেই? বলল সাদাব। নওরিন আফরোজ বলল, অবশ্যই আছে, অধিকার আছে, তাই বলে ওকে তুই মেরে অজ্ঞান করে ফেলবি? অজ্ঞান করার মতো কিছুই করিনি। একটা থাপ্পড় দিয়েছি। ও থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে গেলে তাতে আমার কিচ্ছু করার নেই, কারণ ওর ভুলটা অনেক বড়। ওকে আরো মারা উচিত ছিল। বলল সাদাব। ভুল যদি এত বড়ই হয়ে থাকে তাহলে বড়দের কাছে বিচার দিলি না কেন? ভুলে যাস না ওর বাবা মা এখনো জীবিত আছে, আর তাছাড়া তোর বাবা তো আছেই। তোর বাবা যদি শুনতে পারে তুই নূরের গায়ে হাত তুলেছিস তাহলে কি হবে ভেবে দেখ। বলল নওরিন আফরোজ। নওরিন আফরোজ কিছুক্ষণ থেমে ছেলের দিকে তাকিয়ে আবার বলল, সত্যি করে বল, নূর কি এমন করেছে? তুই তো কখনো নূরের দিকে চোখ তুলে তাকিয়ে কথা পর্যন্ত বলিস না, তাহলে আজকে কি এমন করলো একেবারে থাপ্পড় লাগিয়ে দিলি? নওরিন আফরোজ আরও কিছু বলবেই তার আগেই হনহনিয়ে সাদাব রুম থেকে বের হয়ে গেল। কারো কোনো কথার প্রশ্নের উত্তর দেওয়ার মুডে নেই এই মুহূর্তে, তাই ওর নিজের রুমে যেতে হবে, যেই মাথা ঠান্ডা করতে হবে। সাদাব রুমে ঢুকেই সাথে সাথে ওয়াশরুমে চলে গিয়ে ওয়াশরুমে শাওয়ার অন করে পানির নিচে দাঁড়িয়ে রইল মাথা ঠান্ডা করার জন্য। কিছুক্ষণ মাথা ঠান্ডা করে হাতের দিকে তাকালো। এই হাতে নূরের গায়ে আঘাত করেছে ওর ছোট্ট নূর, যার দিকে কখনো একটু জোরে শব্দ করে কথা বলে দেখেনি পর্যন্ত। পরক্ষণে মনে পড়ে গেল নূরের কাছ থেকে পাওয়া চিঠিটির কথা, যে চিঠিতে স্পষ্ট লেখা আছে যদি নূর সেই ছেলেকে ভালোবাসে তাহলে ও তাড়াতাড়ি স্কুলে যাবে। নূর তো আজকে তাড়াতাড়ি স্কুলে গিয়েছে, তাহলে কি সেই ছেলেকে ভালোবাসে? যদি ওই ছেলেকে ভালোবেসে থাকে তাহলে সাদাফের বিয়ে নিয়ে তো টেনশন কেন নূরের? এগুলো কি ছিল এতদিন? সাদাব কি তাহলে ভুল বুঝল নূরের সম্পর্কে? মনে মনে ভাবল সাদাব। এদিকে নূরের জ্ঞান ফেরার পর থেকে নূরের শরীরে হালকা জ্বর শুরু হয়ে গেল। বাড়িতে কেউ হুমায়ুন রহমান ও ফজলুর রহমানকে জানায়নি সাদাব নূরকে মেরেছিল। সামিয়া বেগম পরে শুনেছে নূরকে চর মেরেছে সাদাব। উনি অবশ্য ভেবেছেন যেহেতু বলেছে নূর অন্যায় করেছে তাহলে হয়তো বড় ধরনের কোনো অন্যায় করে থাকবে, না হলে সাদাব তো মারার ছেলে নয়। নূর অসুস্থ হয়ে গিয়েছে সবাই ভেবেছে এমনি হালকা পাতলা জ্বর। হুমায়ুন রহমান ও ফজলুর রহমানকে ওইভাবে নূরের জ্বরের কথা বলা হয়নি, বলেছেন ও ঘুমিয়ে গেছে, তাই বাবা বা চাচা কেউ ডিস্টার্ব করতে আসেনি। আসলে হয়তো গালের দাগ দেখেই বুঝে যেত কি হয়েছে। নূর ঘুমিয়ে আছে নিজের রুমে, কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে নিজেও বলতে পারবে না নূর। রাত বাজে 1টা। সাদাফের কোনোভাবেই ঘুম আসছে না। সাদাফ জানতে পেরেছে নূরের জ্বর এসেছে, কিন্তু ওই রুমে যেতে পারছে না। হঠাৎ কি মনে করে যেন পকেট থেকে আবার নূরের কাছ থেকে পাওয়া চিঠিটি বের করে হাতে নিল। বের করে আবার চিঠিটি মনোযোগ দিয়ে পড়তে লাগলো। কত শতবার পড়েছে চিঠিটি তার হিসেব নেই। হঠাৎ করে কি মনে করে চিঠিটি উল্টোপিঠ ঘুরিয়ে দেখলো একটি লাভ সেবাকা, যেখানে দুটি নাম স্পষ্টভাবে জ্বলজ্বল করছে। দেখেই সাদাপের যেন হুঁশ উড়ে গেল। বুঝতে পারলো কত বড় ভুল করে ফেলেছে। চিঠিতে স্পষ্ট করে লেখা আছে নূরের এক বান্ধবীর রাহানাম এবং ওই ছেলের নাম। তার মানে চিঠিটি নূরের ছিল না, অথচ শাস্তি নূরকে দেওয়া হয়ে গেছে। সাদাব জানে না এই মুহূর্তে কি করবে। রাত বাজে 2টা, কোনোভাবে আর ঘরে মন টিকাতে পারছে না। পাশের রুমে নূর হয়তো ছটফট করছে। কি করবে, কোন মুখে যে নূরের সামনে দাঁড়াবে সেটাও বুঝতে পারছে না। অতঃপর সিদ্ধান্ত নিল যাই হোক নূরের রুম এখন যেতেই হবে, না হলে যে এখন দম বন্ধ হয়ে মরে যাবে। সাদাব নূরের রুমে ঢুকতেই নূর যেন জেগে গেল। খুব বেশি একটা গভীর ঘুমে ছিল না, থেকে থেকে কান্না করছিল। জ্বরের ঘরে ছিল, চোখ পিট পিট করে খুলে দেখলো সাদাব রুমে ঢুকছে। সাদাব এগিয়ে গিয়ে নূরের সামনে দাঁড়ালো, দেখলো নূরের চোখ হালকা খোলা। সাদাব নূরের সামনে হাঁটু ভেঙে বসে নূরের গালে হাত রেখে জিজ্ঞেস করলো, ব্যথা করছে খুব? আপনার জানতে হবে না। কার জানতে হবে তাহলে? যে খুশি সে জানুক, আপনি আমার রুম থেকে যান। সাদাব বিছানায় উঠে জড়িয়ে ধরলে নূরকে। নূর ছোটার জন্য এলো পাতারি হাত পা নাড়তে লাগলো। দুর্বল শরীর তাই পেরে উঠল না নূর। ছাড়ুন অশুভ নির্দয় লোক, কিসের অধিকার ফলাতে আসেন বারবার? বলল নূর। সাদাব বলল, প্রতিবেশীর হক, তো রুমে এসে জড়িয়ে ধরার হক সবার আগে আমার। বেশি নড়লে আরেকটা চোর খাবি, চুপচাপ বুকে থাক। সরি, ভুল হয়ে গেছে,
আমাকে মাফ করে দে। বলেই নূরের গালে চুমু খেলো সাদাব। ব্যথায় নূর কোকিয়ে উঠল। সাদাব ধীরে ধীরে ছোট ছোট চুমু খেতে লাগলো নূরের গালে। বিকাল 5টায় অফিস থেকে এসে পড়েছে সাদাব। মিটিং নেই, তা তাড়াহুড়ো করে চলে এসেছে। নূরের শরীর ভালো ছিল না। গতকাল থাপ্পড়টা বেশ জোরে লাগায় এখনো পর্যন্ত জ্বর ছাড়েনি। রাতের বেলা যদিও নূরকে বুকে নিয়ে একটু শুয়েছিল, কিন্তু ভোরবেলা আবার নিজের রুমে চলে আসতে হয়েছে। জ্বর খুব একটা কমেনি নূরের। ফজলুর রহমান সাদাবকে তড়িঘড়ি করে ভিতরে ঢুকে পানি খেতে দেখে সামনে এগিয়ে এলেন। তারপর বললেন, কিরে, কতদিন পার হয়ে গেল, তোর বিয়ের প্রস্তাব তো এলো না। মেয়ে না হয় নাই আসতে পারে, লজ্জা পেতে পারে, আমাদেরকে তো বল, আমরাই বিয়ের প্রস্তাব নিয়ে যাই। সাদাব বলল, বিয়ে হবে সামনের মাসে, এখনো 22 দিন সময় আছে। এই 21 দিনের মধ্যে যেদিনই মেয়ে প্রস্তাব নিয়ে আসবে তার পরের দিনই বিয়ে হয়ে যাবে, সমস্যা নেই। মানে কি, প্রিপারেশনের একটা ব্যাপার আছে না, বিয়ে কি হুটহাট হয়? সাদাব বলল, আমার বিয়ে হুটহাট হবে, সমস্যা নেই। যেদিন মেয়ে এসে বলবে আপনার ছেলেকে বিয়ে করতে চাই, ঠিক তারপর দিনই বিয়ে হয়ে যাবে। প্রয়োজন পড়লে যত অনুষ্ঠান করার বিয়ের পরে করো, কোনো সমস্যা নেই। মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না, এখানেই তো আছে। ফজলুর রহমান অবাক হয়ে বললেন, মানে এখানে আছে মানে? সাদাব পানি খেয়ে বলল, মানে বিয়ের পর তো এখানেই থাকবে, পালিয়ে তো আর যাবে না, যত ইচ্ছা অনুষ্ঠান করতে পারবে। বলেই পানি খেয়ে সাথে সাথে উপরে উঠে গেল। উপরে উঠেই নূরের রুমের দরজা চাপানো দেখে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল সাদাব। ঢুকে দরজা বন্ধ করে দিল। নূর ঘুমিয়েছিল না, আধো জাগনাই ছিল। হঠাৎ হুড়মুড়িয়ে সাদাবকে রুমের ভিতর ঢুকতে দেখে নূর শোয়া থেকে উঠে বসলো। বসে গায়ের কাপড় চোপড় ঠিক করতে লাগলো। নূরের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন মলিন হয়ে আছে, আর থাপ্পড়ের দাগ এখনও স্পষ্ট। সাদাব ধীরে ধীরে এগিয়ে এলো নূরের কাছে, চোখে পানির টইটম্বর। বুঝতে পারছে সাদাবকে দেখে নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো, ফিরেও তাকালো না সাদাফের দিকে। এদিকে নূরের ঠোঁট দুটি ছোট বাচ্চাদের মতো উল্টে আছে। বুঝতে পারছে আরেকটু হলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিবে নূর। সাদাব নূরের কাছে এসে বসে বলল, আমার দিকে তাকা নূর। নূর তাকালো না, চুপচাপ অন্যদিকে মাথা ঘুরিয়ে রাখলো। সাদাব আরও বেশ কয়েকবার ডাকলো, নূরের একই অবস্থা। সাদাবের দিকে ফিরেও তাকাচ্ছে না। এদিকে চোখের পানি যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাবে। সাদাব বলল, আর একবার ডাকবো, যদি ফিরে না তাকাস আমি ভয়াবহ কিছু করে ফেলবো নূর। গত রাত থেকে চেষ্টা করছি, একটি কথাও শুনছিস না তুই আমার। বলেছি ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, সত্য মিথ্যা যাচাই না করে তোর উপরে আমি অন্যায় করেছি। আমি তো করেছি, অন্য কেউ তো করেনি। আমার এতটুকু ভুল তুই সহ্য করতে পারছিস না? শাস্তি দিতে চাস? চুপচাপ থেকে আমাকে শাস্তি দিবি? তা হবে না, আমার সাথে কথা বলতে হবে। কথা না বললে আমি এখন ভয়াবহ কিছু করে ফেলবো নূর। শেষবারের মতো বলছি, আমার দিকে তাকা। নূরেরও অভিমান হয়েছে এভাবে সবার সামনে হঠাৎ করে এত জোরে থাপ্পড় মারায়। যাকে নূর এত ভালোবাসে সে শুধু শুধু এসে নূরের গায়ে এভাবে আঘাত করবে, নূর কোনোদিনও এটা কল্পনাও করেনি। আঘাতটা নূরের হৃদয়ে গিয়ে লেগেছে, তাই নূর চুপচাপ রইল, ফিরে তাকালো না সাদাফের দিকে। হঠাৎ দেয়ালে ঘুষি মারার শব্দে নূর ফিরে তাকালো দেয়ালের দিকে। দেখলো দেয়ালে হাতে রক্ত লেগে আছে। সাদাফের হাত চুয়ে চুয়ে রক্ত পড়ছে, হাত যেন কাঁপছে। মাত্রই দেয়ালে ঘুষি মেরেছে সাদাব। নূর সাথে সাথে দৌড়ে এসে সাদাফের হাত ধরে চোখের পানি যেন ধরে রাখতে পারল না। নূর ঝরঝরিয়ে সব চোখের পানি ছেড়ে দিল। সাদাফের হাতের দিকে তাকে নূরে যেন কলিজাটা শুকিয়ে গেল। কিভাবে রক্ত পড়ছে, ফ্লোর ভেসে যাচ্ছে রক্তে। নূর হাতটি বুকের কাছে নিয়ে ফু দিতে লাগলো আর সাদাফের দিকে তাকিয়ে রইল। অতঃপর বলল, কেন এমন করলেন? আমি তো আপনাকে বলিনি এরকমটা করতে। কত রক্ত বেরোচ্ছে দেখুন না, নিশ্চয়ই কষ্ট হচ্ছে আপনার, অনেক খুব ব্যথা করছে নিশ্চয়ই। বলি আবার সাদাফের হাতে ফু দিতে লাগলো বোকানুর, যেন ফু দিলেই সমস্ত ব্যথা গায়েব হয়ে যাবে সাদাফের। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। এভাবে কিছু রক্ত ঝরিয়ে যদি নূরের রাগ কমানো যায়, তাহলে এরকম শত শত ফোঁটা রক্ত ঝরানো মঞ্জুর সাদাফের। এদিকে দরজা নক করছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। এমন হুড়মুড় করে সাদাফ অফিস থেকে এসে নূরের রুমে ঢুকেছে। ফজলুর রহমানের সন্দেহ হয়েছে নূরের কিছু হয়েছে কিনা। উপরে এসে রুমে দরজা বন্ধ পাবার সাথে সাথে নক করবে এমন সময় দেয়ালে কিছু একটা জোরে খুশি বা কিছু শব্দ পেয়েছে, যার কারণে এখন দরজা জোরে জোরে নক করছে হুমায়ুন রহমান। ফজলুর রহমান মনে মনে চিন্তা করছেন কি এমন হয়েছে, দরজা লাগিয়ে রেখেছে আর ভিতরে কিসের শব্দ হলো। মনে হলো কেউ দেয়ালে সজোরে ঘুষি মারল। নূরেরও মনে হয় কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। বাবার মন উতলা হয়ে উঠল, জোরে জোরে দরজা নক করতে লাগলো, বলতে লাগলো, বাবা সাদাব, তাড়াতাড়ি দরজা খোল। কি হয়েছে সাদাব, তাড়াতাড়ি দরজা খোল।
সাদাব চুপচাপ দাঁড়িয়ে রইল। নূর এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলে দরজার সাইডে দাঁড়ালো। রুমের ভেতরে প্রবেশ করলে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। হঠাৎ করে এত রক্ত দেখে, দেয়ালে রক্ত দেখে সাথে সাথে সাদাফের দিকে তাকালো। দেখলো হাত দিয়ে ঝরঝরিয়ে রক্ত পড়ছে। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান দুজনেই সাদাফের দিকে দৌড়ে গেল। হুমায়ুন রহমানের যেন কলিজাটা কেঁপে উঠল। নিজের আদরের প্রিয় সন্তানের হাত থেকে এভাবেই রক্ত ঝরছে দেখে যেন উনি সহ্য করতে পারছে না। সাথে সাথে সাদাফের হাত নিজের হাতে নিয়ে বলল, কি হয়েছে? আমার বাবার হাত থেকে তো রক্ত পড়ছে কেন? ফজলুর রহমানও যেন পাগল প্রাণ হয়ে গেলেন। নিজের আদরের ভাতিজার চুপচাপ দাঁড়িয়ে আছে, এরকম রক্ত পড়ছে, উনিও দিশেহারা হয়ে গেলেন সাদাফের হাত দেখে। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান ছেলের এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। ফজলুর রহমান তো বললেন, কিরে, কি হয়েছে বাবা? হঠাৎ করে এই এমন করলি কেন? কি করেছে নূর? কিছু করেছে? অন্যায় করেছে? আমাকে বল, নিজেকে শাস্তি দিতে গেলি কেন? সাদাব নীরব রইল। হুমায়ুন রহমান এখনও ছেলের হাতটা হাতে নিয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। পুরুষ মানুষ হুমায়ুন রহমান কাঁদতে পারছে না, তারপরও চোখের কোণে জল জমা হয়েছে। ছেলের এমন রক্তাক্ত হাত উনি সহ্য করতে পারছে না। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে নিচ থেকে সবাই ছুটে এলো। নওরিন আফরোজ, সামিহা বেগম, সাইমন এবং রিমা সবাই দৌড়ে এসে এই অবস্থা দেখে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। রিমা দৌড়ে এসে বলল, ভাইয়া, কি হয়েছে হাতে? কিভাবে এত রক্ত পড়ছে? দেয়ালে ঘুষি মারার কারণে হয়তো এত রক্ত পড়তো না। দেয়ালে একটি আয়নায় ফটো ফ্রেম ঝুলানো ছিল, ঘুষিটা সেখানে গিয়ে লাগেছে এবং গ্লাস ভেঙে হাতে ঢুকে যাওয়ার কারণে এত রক্ত ঝরছে। সবাই অবাক চাহনি এবং প্রশ্ন এড়িয়ে হঠাৎ করেই সাদাফ রুম থেকে হনহনিয়ে বের হয়ে গেল। শুধুমাত্র নরিন আফরোজ, সাইমন, রিমা, সামিহা বেগম, নূর জানে সাদাফ কেন এরকম করেছে। হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান নিজ নিজ স্ত্রীর দিকে তাকালেন, বলেন, আমার কাছ থেকে কি লুকাচ্ছ? সত্যি করে বলো, কি হয়েছে এই 2 দিন? বাধ্য হয়ে নরিন আফরোজ সবকিছু খুলে বলল, গতকালকের কথা এবং নূরের জ্বরের কথা। ফজলুর রহমান নূরের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন গালে 5 আঙুলের দাগ এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কেন থাপ্পড় মেরেছিল নূরকে এটা এখনও পর্যন্ত কেউ জানে না। ফজলুর রহমান ভাইয়ের রাগ থেকে সাদাবকে বাঁচাতে বললেন, সাদাব যেহেতু শাসন করেছে, অবশ্যই কোনো কারণ ছিল ভাইজান। সাদাবকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। তাছাড়া যথেষ্ট হয়েছে, ছেলেটার হাত থেকেও রক্ত পড়ছে, ওকে তাড়াতাড়ি ড্রেসিং করাতে হবে, না হলে যে আরও ক্ষতি হয়ে যাবে বড়। সাইমন, তাড়াতাড়ি ডাক্তারকে কল দে, হাত কেটে গিয়েছে, ড্রেসিং করতে হবে। ভাবি, আপনি সাদাবের রুমে যান, আর দয়া করে এই সব বিষয়ে কোনো প্রশ্ন করবেন না। যা হওয়ার হয়েছে, নূর অবশ্যই কিছু করেছে, না হলে সাদাব এভাবে গায়ে হাত তুলতো না। আমরা সবাই জানি সাদাব নূরকে কতটা আদর করে, কতটা কেয়ার করে। হুমায়ুন রহমান অবাক হয়ে গেলেন যে নূরকে ছাড়া সাদাফের চলে না। নূরকে মুখ ফুটে একটি কটু কথা বলে না। সে নূরকে থাপ্পড় মেরেছে, কি এমন করেছিল, আর এখনই বা কী হয়েছে? নিজের হাত এভাবে ক্ষত বিক্ষত করে ফেলেছে ছেলেটি। ও যতই ঠোঁটকাটার থাকুক না কেন, সাদাফ তার অতিশয় ভদ্র বাচ্চা, এটি উনি জানে। অনেক ভালো ছেলে, কখনো কারো কোনো ক্ষতি করার ছেলে সাদাফ নন। তাহলে কি এমন হতে পারে? দুজনের মধ্যে কি বিয়ে নিয়ে বা অন্য কিছু নিয়ে মনোমালিন্য হয়েছে কিনা? সব কিছু জানতে হবে আগে। ছেলেটার হাতের ড্রেসিংটা সম্পূর্ণ হোক। এদিকে নূরের কান্না যেন থামছে না। কান্না করতে করতে বাবার দিকে তাকিয়ে বলো, বাবা, ওনার হাত থেকে অনেক রক্ত ঝরছে, অনেক জোরে ঘুষি মেরেছে দেয়ালে, দেখো না, দেয়ালেও এখনো রক্ত লেগে আছে, তাড়াতাড়ি ডক্টরকে আনো, না জানি কত কষ্ট হচ্ছে ওনার। বলি আবার কান্না করে দিল নূর। সন্ধ্যায় ডাক্তার এসে ড্রেসিং করে দিয়ে গেছে এবং জানিয়েছে প্রচুর ব্যথা হবে। ওষুধ দিয়ে গেছে, 2 দিন রেস্ট নেওয়ার জন্য বলেছে। 2 দিন সাদাব অফিস যাবে না। কেউ ওর সারাদিন এই ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি, কেউ ওর কাছে আর কিছু জানতেও চায়নি। রাতে ডিনারের সময় নিচে যায়নি সাদাব। খাওয়ার জন্য বলতেই পরে খাবে বলে শুয়ে পড়েছে। কারোর সাথেই কথা বলতে চাচ্ছে না সাদাব। এদিকে রাত 11টা বেজে গেল। ছেলেটা এখনও ডিনার করে ওষুধ খাচ্ছে না, দরজা লাগিয়ে শুয়ে আছে। তাই নওরিন আফরোজ বাধ্য হয়ে নূরের কাছে এসে বলল, নূর, খাবার নিয়ে উপরে যা। নওরিন আফরোজ কথাটি বলে তাকিয়ে রইল নূরের দিকে। দেখে বোঝা যাচ্ছে কয়েক ঘন্টা এক নাগারে কান্নার ফলে চোখ মুখ ফুলে গিয়েছে। নিশ্চয়ই দুজনের মধ্যে এমন কিছু হয়েছে যার কারণে ছেলেটা এরকম পাগলামি করে বসেছে। তাই মনে মনে ভাবলেন, ওষুধকে সাথে করে ওষুধ আর খাবার দিয়ে পাঠাবো, তাহলে হয়তো আর না করতে পারবে না ছেলেটা। তাই নূরের মাথায় হাত রেখে বললেন, যা। তুই গিয়ে বললে দরজা খুলে দিবে, আমার বিশ্বাস। নূর বলল, আমার উপর আরো রাগ করবে, বকা দিবে, তখন যদি রাগ করে আবার নিজের উপর কোনো ক্ষতি করে বসে উনি। নওরিন আফরোজ বললেন,
কিছু করবে না, যা। কথা বলি নূরকে দাঁড় করিয়ে খাবারটা হাতে দিয়ে নূরকে সাদাফের রুমের সামনে এনে বলল, নক কর, খাবার খাইয়ে তবে নিচে নামবি। নূরের গালে হালকা চুমু খেয়ে বলল, যা, আমি এবার নিচে যাচ্ছি। তারপর নরিন আফরোজ নিচে নেমে আসলেন। নূর মনে মনে সাহস করে কোনো মতে দরজা দুবার নক করলো। সাদাব জানে এই মুহূর্তে শুধুমাত্র নূর এসেছে, অন্য কেউ না, তাই প্রথমেই কোনো সাড়া দিল না। কিন্তু নূর কয়েকবার একাধারে নক করার কারণে সাদাব ধীরে ধীরে উঠে দরজা খুলে আবার বিছানায় গিয়ে মাথায় হাত রেখে শুয়ে পড়ল। নূর সাহস করে খাবারের ট্রেটা বিছানার কাছেই টেবিলে রেখে সাদাফের বেডে সাদাফের পাশে বসে বলল, উঠুন, খাবেন। বড় মা খাবার পাঠিয়েছে আপনার জন্য। সবাই দুশ্চিন্তা করছে, উঠুন না তাড়াতাড়ি, খাবেন। সাদাফ মাথা থেকে হাত ছড়ালো না, কপালের উপর হাত থাকা অবস্থায় বলল, বিরক্ত করবি না, খাবার এনেছিস রেখে চলে যা, আর আমার যখন ইচ্ছে হবে তখন খাবো। নূর সাহস করে বলল, না, আমার সামনে খাবেন, আমি কি করে বুঝবো আপনি খেয়েছেন? সাদাফ কপাল থেকে হাত নামিয়ে নূরের দিকে অবাক হয়ে তাকালো, তারপর বলল, তোকে কেন বুঝতে হবে আমি খেয়েছি কি খাইনি? আমার খাওয়া হোক বা না হোক, তাতে তোর কি আসে যায়? নূর বলল, এইভাবে কেন কথা বলছেন? আপনার তো ডান হাত কেটেছে, নিশ্চয়ই অনেক ব্যথা। আপনি উঠে বসুন, আমি খাইয়ে দিচ্ছি। একা একা কি করে খাবেন? সাদাফও আর তর্ক করতে চাইল না, এমনি সারাদিন না খাও, তার উপরে ওষুধ খাবে, তাই চুপচাপ উঠে বসলো। আর দেখতেও চাইলেও নূর কি করে। নূর চুপচাপ খাবারের প্লেট সামনে এনে মেখে সাদাফের মুখের সামনে ধরলো। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। হঠাৎ মুখের সামনে খাবার ধরে থাকা অবস্থায় নূর জিজ্ঞেস করলো, কেন নিজের হাতে নিজেই কষ্ট দিলেন কেন? সাদাফ বলল, এই হাত অন্যায় করেছে, তুই যে আমাকে ক্ষমা করতে পারছিলি না, তাই নিজেই শাস্তি দিলাম। নূর বলল, আমি কি বলেছি আমি আপনাকে শাস্তি দিতে এসেছি? আমার তো অভিমান হয়েছিল, আপনি তো অন্যভাবে আমার অভিমান ভাঙাতে পারতেন। সাদাফ বলল, কাছে আয়, এখন ভাঙিয়ে দিই। হ্যাঁ? সাদাফ এক মুহূর্ত আর দেরি করলো না, সাথে সাথে দুই হাতের আঁচলে নূরের মুখ চেপে ধরে নূরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। নূরের হাতে ভাত ছিল, সে ভাত মাটিতে পড়ে গেল। প্লেটটা কোনো মতে নিচে রাখলো। নূর সেই তরকারি মাখা হাত দিয়ে সাদাফের কলার দুটো খামচে ধরল। নূর এমন অতর্কিত চুমুর জন্য প্রস্তুত ছিল না। নূর সাদাফ যেন শুধু চুমু খাচ্ছে না, নিজের সমস্ত আবেগ, ভালোবাসা, ইমোশন উগড়ে দিচ্ছে নূরের ভিতর, যেন একটু একটু করে। এই শাড়িটা তো খুব সুন্দর বড়াম্মু। তোর পছন্দ হয়েছে? ঠিক আছে, তাহলে তুই নিয়ে যা। আয়, তোকে শাড়িটা সুন্দর করে পরিয়ে দেই। সামিহা বেগম অবাক হয়ে তাকালেন নরিন আফরোজের দিকে, কারণ গতকালকের কথাই হচ্ছিল শাড়িটা নরিন আফরোজ তার ছেলের বউ অর্থাৎ সাদাফের বউয়ের জন্য রেখেছে। তাহলে নূরকে পরিয়ে দিতে চাইল কেন? তার মানে কি নরিন আফরোজ মনে মনে নূরকে পছন্দ করে? যদি এমন হয় তাহলে সামিহা বেগমের থেকে খুশি যে আর কেউ হবে না। উনি এটাই চেয়েছিলেন, সবাই খুশি খুশি। নূরকে যদি সাদাফের বউ হিসেবে মেনে নেয় তাহলে উনি অনেক খুশি হবে। নূর সারাক্ষণ ওনার চোখের সামনে থাকবে। নূরের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি একটাই হবে। কেউ ওকে কিচ্ছু বলতে পারবে না, কোনো ভুল ত্রুটি হলে কিছু খারাপ বলতে পারবে না। এর চেয়ে আর বেশি ভালো কি হতে পারে? নূরকে শাশুড়ি হয়ে নয়, মা হয়ে সব কিছু বুঝিয়ে দিবে। এরকম একটা পরিবার পেলে ওনার তো আর কোনো টেনশনই থাকবে না। আর সাদাপের মতো একটা জামাই পাওয়া যায় ভাগ্যের ব্যাপার। সাদাপকে ওনার খুবই পছন্দ, যেমন দেখতে শুনতে ভালো সেরকম আচার ব্যবহার, ব্যক্তিত্ব, সব দিক থেকে সাদাপ যেন 100-তে 100। নূর খুশি খুশি নরিন আফরোজের কাছে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরানো শেষ হলে নরিন আফরোজ নূরকে ছোট্ট একটি ঘোমটা দিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। দাঁড় করিয়ে সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, দেখ সামিহা, পুরো একটা পরিবইয়ের মতো লাগছে। সামিহা বেগমের মেয়ে, তাই ওনার চোখে ভালো লাগবে। কিন্তু নরিন আফরোজ যেই শাড়িটা পরিয়ে নূরকে পরিব বলছে, সামিহা বেগম মনে হয় বুঝতে পারলেন উনি সাদাফের জন্যই বলছে। খুশি খুশি এসে সামিহা বেগম নরিন আফরোজের কাছে বললেন, ভাবি, এই শাড়িটা তুমি নূরকে দিলে? নরিন আফরোজ সামিহা বেগমের প্রশ্ন বুঝতে পেরেছে। নূর যেন কিছু বুঝতে না পারে, তাই উত্তর দিল, হ্যাঁ দিলাম। তোর কোনো সমস্যা আছে, আপত্তি আছে যদি আমি নূরকে শাড়িটা দেই? সামিহা বেগম সাথে সাথে খুশি হয়ে জড়িয়ে ধরলেন নরিন আফরোজকে। তারপর বললেন, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। আপনার মেয়েকে আপনি শাড়ি দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই ভাবি। দুইজন ঠিকই বুঝতে পারলেন ওদের মধ্যে আসলে কিসের আদান প্রদান হলো বা কী কথা হলো। নূর বোকার মতো মা ও বড় আম্মুর কথা শুনতে লাগলো। একটি শাড়ি নিয়ে দুজনের কথোপকথন ও কিছুই বুঝতে পারছে না, শুধু আয়নায় নিজেকে দেখতে লাগলো। এভাবে ঘোমটা দিয়ে আসলে নূরকে ছোট্ট একটা বইয়ের মতো লাগছে। আচ্ছা, সাদা ভাই যখন দেখতে পারবে নূরকে এই শাড়িটা পরাই, সাদা ভাইয়ের রিয়েকশন কেমন হবে?
ওর খুব আনন্দ হচ্ছে আজকে সাদাপের সামনে শাড়িটা পরেই যাবে। সাদাপের আজ ফিরতে রাত হয়ে গেছে, রাত বাজে 10টা। সবাই অলরেডি ডিনার শেষ, প্রত্যেকে যার যার রুমে চলে গেছে। সাদাপ একটা পার্টিতে গিয়েছিল, সেখান থেকে ডিনার করে এসেছে, যার জন্য ওর জন্য কেউ অপেক্ষা করেনি। সাদাপ রুমে ঢুকে দরজা খুলে লাইট অন করে যেন টাসকি খেলো। সামনে খাটে বসে আছে নূর শাড়ি পরে। শাড়িটা যে ওর মায়ের এবং খুব পছন্দের তা চিনতে অসুবিধা হলো না সাদাপের। লাল একটি বেনারসি শাড়ি দেখতে নূরকে ঠিক বউয়ের মতো লাগছে। সাদাপ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, নিঃশ্বাসটা ভারী হয়ে গেল, যেন নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে সাদাপের। নূর ধীর পায়ে হেঁটে এসে সাদাপের সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, সাদাব ভাই আমাকে কেমন লাগছে এই শাড়িতে, দেখুন না। শাড়ি পরেছিস কেন? তোকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম না? বড় মা পরিয়ে দিয়েছে আর বলেছে আমাকে পরি বউয়ের মতো লাগছে। শাড়ি পরে বসে যে আমার খাটে বসে থাকতেও কি তোর বড় মা শিখিয়ে দিয়েছে? না। তাহলে? নূর মুচকি হেসে বলল, আমি নিজে নিজেই বসেছি। বাসরাত প্র্যাকটিস করতে বসেছিস? আমি রেডি। কিসের জন্য? বাসরের প্র্যাকটিস করার জন্য। শুধু প্র্যাকটিস করবার কিছু না। নূর আমতা আমতা করে বলল, কি বাজে কথা বলছেন। সাদাপ বলল, ও মা, শাড়ি পরে বিছানায় বসে যে বসে আছিস আর আমি জামাই হতে চাইলি দোষ? আমি কখন বললাম আমি বসে যে বসেছি? বড় মা শাড়ি পরিয়ে দিয়েছে, আমি এসে মাত্র খাটে বসেছি আর অমনি আপনি রুমে ঢুকেছেন। সাদাপ বলল, ও মা তাই? হ্যাঁ তো ইনোসেন্ট তুই, তাহলে লাইট জ্বালিয়ে বসিসনি কেন? লাইট জ্বালাতাম এমন সময় আমি টের পেয়েছি আপনি আসছেন, তাই চুপচাপ খাটে বসেছিলাম। শাড়ি পরেছি ভেবেছি আপনাকে সারপ্রাইজ দেবো তাই। তাই সারপ্রাইজ দেওয়ার জন্য বসেছিস? সারপ্রাইজ পেয়েছি, এখন আমার অন্য কিছু মন চাইছে, এটাও দিয়ে দে। বলল সাদাপ। অন্য কিছু মানে? অন্য কিছু কি? বলল নূর। সাদাপ আর চোখে তাকালো নূরের দিকে, তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। নূর বুঝতে পারছে না, বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি। বলে যেই রুম থেকে বের হয়ে যাবে অমনি সাদাপ ভালো হাত দিয়ে নূরের শাড়ির আঁচল টেনে ধরলো। নূর সেফটি পিন লাগিয়ে শাড়ির আঁচল আটকে রাখেনি, তাই সাদাপ ধরার সাথে সাথে শাড়ির আঁচল বুকে থেকে খসে নিচে পড়ে গেল। আঁচলের একটা অংশ সাদাপের হাতে আর শাড়ির কয়েকটা কুচি খুলে গিয়ে নিচে অলরেডি পড়ে গিয়েছে। নূর সাথে সাথে শাড়ির কুচি আটকানোর জন্য একটু নিচে ঝুঁকে বসলো। সাদাপ নূরের দিকে তাকে যেন বরফের ন্যায় জমে গেল। শরীরের প্রত্যেকটি রক্তকণা মনে হয় হিম বরফের মতো জমে গিয়েছে। নূরের শাড়ির আঁচলের একটা অংশ এখনও সাদাপের হাতে, অথচ নূরের বুকে শাড়ির আঁচল নেই। নূরের গায়ে ব্লাউজটিও নরিন আফরোজের বিয়ের সময়কার। তখন নরিন আফরোজের বয়স 15 বছরই ছিল, তাই নূরের গায়ে সুন্দর ফিটিং হয়েছে। নূরের স্পষ্ট বক্ষভাঁজ দেখে সাদাপ শুকনো ঢোক গিলছে। নূর এখনও কিশোরী একটা মেয়ে, যুবতী হয়ে ওঠেনি, অথচ শরীরের অবয়ব দেখে এখনই যেন সাদাপ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, কিন্তু নূর এতটাই বেসামাল, নূর জানেও না কিভাবে নিজেকে সামলাতে হবে। বোকা নূর শাড়ির কুচি সামলানোতে ব্যস্ত, অথচ যেটা সামলানোর প্রয়োজন ছিল সেটা যে সাদাপের হাতে, নূরের যেন সে খেয়ালই নেই। নূর শাড়ি কোনো মতে গুছিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে সাদাপের দিকে তাকিয়ে নূর বুঝতে পারল নূরের বুকে কোনো শাড়ির আঁচল নেই। নূর যেন বোকা হয়ে গেল, অমনি কতক্ষণ তাকিয়ে থাকলো। তারপর নিজের বোকামি বুঝতে পেরেই সাথে সাথে উল্টো দিকে ঘুরে গেল। ঘুরতে গিয়ে শাড়ির আরও কয়েকটা কুচি খসে পড়ল। সাদাপ উপরের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর ধীরে ধীরে হেঁটে এসে শাড়ির আঁচলটি দিয়ে নূরের পিছন দিক থেকে নূরকে জড়িয়ে ধরে নূরকে ঢেকে দিল। নূরে জোরে জোরে শ্বাস ওঠানামা করছে, যার সাথে ওঠানামা করছে নূরের বুক। সাদাপ নিজের হাতে তাই স্পষ্ট অনুভব করছে নূরের বুকের ওঠানামা। সাদাপের যেন প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বইতে শুরু করলো, লোমগুলো দাঁড়িয়ে গেল। সাদাপের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে নূরের কাঁধে। নূরের দেহ মন যেন শিহরিত হতে লাগলো সাদাপের প্রতিটি স্পর্শে। সাদাপের হাতের উষ্ণ স্পর্শে নূর যেন মোমের মতো গলে যাচ্ছে। সাদাপের স্পর্শ যেন এখন নূরের কাছে আগুনের মতো মনে হচ্ছে। নূর ছটফট করে উঠল যেন একবার। সাদাপের হাত থেকে ছাড়া পেতে চাইলেও সাদাপ ধীরে ধীরে নূরের কানের কাছে না ঘষতে ঘষতে বলল, এভাবেই থাক, নড়াচড়া করিস না, আমার বুকে থাক, তোকে অনুভব করতে দে। আজ মন ভরে তোকে অনুভব করতে চাই। রাত বাজে 11টা, এখনও রুমে কেউ ঘুমায়নি। হুমায়ুন রহমান বিছানার দিকে এদিক ওদিক করছিলেন। নরিন আফরোজ বিছানায় বসে বললেন, আপনাকে যে কয়েকদিন আগে একটা কথা বললাম, কি চিন্তা ভাবনা করে দেখেছেন? হুমায়ুন রহমান বলল, কোন ব্যাপারে? নরিন আফরোজ বিরক্তি ভরা চোখে বলল। হুমায়ুন রহমান একটু নড়েচড়ে উঠলেন, তারপর বিছানায় উঠে বসলেন। গম্ভীর চিন্তামগ্ন অবস্থায় বললেন, আচ্ছা সাফাত, নূরকে কেন চর মেরেছে তুমি বলতে পারবে?
নরিন আফরোজ গম্ভীরভাবে উত্তর দিলেন। না, তবে এতটুকু জানি এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। যদি না হতো তাহলে নূর কেঁদে কেঁদে আপনাদের কাছে বিচার দিত, নালিশ করত। যেহেতু কোনো নালিশ করেনি, বিচার দেয়নি, তার মানে এটা ওদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। ওদের দুজনের মধ্যেই থাকতে দিন। আর তাছাড়া আমি নূরের চোখে সাদাপের জন্য ভালোবাসা দেখতে পারি, যা আপনারা পুরুষ হয়তো ওকে ছোট বাচ্চার নজরে দেখেন, তাই বুঝতে পারেন না। নূর সাদাফকে অধিকার করে, সব সময় অধিকার করে কথা বলে। হয়তো খেয়াল করলে দেখবেন সাদাফ বিয়ের কথা বললে নূর কী রকম উত্তর দেয়, কেমন রিয়াকশান দেখায়। ও কিন্তু চায় না সাদাফ বিয়ে করুক। আর আমার কেন যেন মনে হয় সাদাফ বারবার বলে পাত্রী নিজে এসে বিয়ের প্রস্তাব দেবে। সেই পাত্রী আর কেউ না, আপনার মেয়ে, আদরের মেয়ে নূর। হুমায়ুন রহমান সবগুলো কথাই মনোযোগ দিয়ে শুনলেন। গত কয়েকদিনই নূরের আচরণ ওনার কাছেও অবাক লেগেছে। তবে ফজলুরের সাথে কথা বলতে হবে। নূরকে যতই আদর করুক, যতই মেয়ে বলুক, আসলে তো নূরের জন্মদাতা পিতা ফজলুর রহমান। তাই ওর সাথে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। তারপর বিছানায় শুয়ে নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি আগামীকাল ফজলুলের সাথে কথা বলবো, দেখি ও কি বলে। নরিন আফরোজ খুশিতে গদগদ হয়ে বললেন। হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালেন স্ত্রীর দিকে, তারপর বললেন, তোমরা মহিলা মানুষ পারো বটে, যা আমরা চিন্তা ভাবনাও করতে পারছি না, তা নিয়ে তোমরা কথা বলে ফেলেছো অলরেডি। ঘুমাও, এখন কাল কথা বলবো ফজলুলের সাথে। বলে ঘুমিয়ে পড়ল হুমায়ুন রহমান। সাথে সাথে বিছানায় শুয়ে পড়ল নরিন আফরোজ। এদিকে সামিহা বেগম অনেকক্ষণ ধরেই উসখুস করছে বিছানায় কিছু একটা বলার জন্য। ফজলুর রহমান বুঝতে পারলেন। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বললেন, কি বলবে বলে ফেলো না, এমন উসখুস করছো কেন? সামিহা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, বলছিলাম যে সাদাফকে আপনার কেমন লাগে? ভাতিজা হিসেবে ভালো লাগে সেটা আমি জানি, আর আপনিও জানেন সাদাফকে আমার খুব পছন্দ নূরের জন্য। কিন্তু আপনার কেমন লাগে আপনার কথা তো কোনোদিনও শুনলাম না। ফজলুর রহমান চিন্তায় পড়ে গেলেন। সাদাফ সব দিক থেকেই ভালো, কিন্তু গতকালকের ঘটনা উনি ভুলতে পারছেন না। কেন নূরকে ওই রকম মেরেছিল সাদাফ? নূর যদি অন্যায় করে থাকতো তাহলে তাদের কাছে এসে নালিশ না করে ওই রকম নূরকে থাপ্পড় মেরেছে কেন? তা না হয় বুঝলাম শাসন করতে পারে, কিন্তু নিজের হাতের এই অবস্থা কেন করেছে? কি এমন হয়েছে হঠাৎ করে তার চিন্তা ভাবনায় আসলো? নূর বজ্র অবুঝ। ভবিষ্যতে যদি কখনো সাদাফের সাথে ওর বিয়ে হয়, নূর যদি কোনো অন্যায় করে নূরকে শাসন করবে এভাবে, নাকি নিজের উপরে এভাবে কোনো ক্ষতি করে বসবে? সাদাফের এমন রাগ তো আগে কখনো দেখেনি। ফজলুর রহমান কি এমন ঘটনা ঘটেছে বারবার চিন্তায় আসছে ফজলুর রহমানের। শত হলেও নূরের বাবা মেয়ের স্বার্থটাই যে সবার আগে দেখা তার ধর্ম। তবে উনি এটা বুঝতে পারে নূর কোনো কিছু লুকাচ্ছে। নূর হয়তো অবচেতন মনেই সাদাফের প্রতি আসক্ত হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরেই সাদাফের বিয়ে করার কথা শোনার পর থেকেই নূরের আচরণ ওনার কাছে যেন কেমন খাপছাড়া লাগছে। তাই ভাবলো আগে নূরের মনে কি চলছে সেটা উনি জানতে চায়, বুঝতে চায়, তারপর এসব নিয়ে কথা বলবে। রিমা ঘুমোতে যাচ্ছিল এমন সময় মোবাইলে ফোনের রিংটোন দেখে ফোনটা হাতে নিল। ঠোঁটে খেলে গেল একটু মুচকি হাসি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো কল দিয়েছে সাইমন। 2-3 বার রিং হওয়ার সাথে সাথে ফোন ধরে কিছু বলবে, তার আগে ওপাশ থেকে সাইমন বলে উঠল, তুই আজকে আমার রুমের বিছানাটা গুছিয়ে যাসনি কেন? বিছানায় আমি এসে দেখলাম এখনো ধুলাবালি। ঘুমাবো কি করে এখন? রিমা বিরক্ত হলো। ফোন ধরে কেন কাজের কথা বলতে হবে? তারপর বলল, আজকে যাওয়া হয়নি, দেখলেই তো ভাইয়ের কি অবস্থা, সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। একটু ছেড়েও তো নিতে পারো বিছানাটা। সাইমন বলল, ঠিক আছে, আজকের জন্য তোকে মাফ করলাম। আগামীকাল থেকে যেন এমন না হয়। আমি যেন আমার রুমে সব কিছু ঠিকঠাক দেখি। সকালে একটা প্রেজেন্টেশন আছে আমার। কাপড় চোপড় রেডি করে গিয়েছিলি? রিমা হাসলো, হেসে বলল, হ্যাঁ করেছি। সাইমনের মনে একটু দুষ্টু বুদ্ধি আসলো। তারপরে কিছুক্ষণ পর আমতামতা করে বলল, আমার আন্ডারওয়াল রেডি করেছিস? না মানে সব কিছু ধুয়ে শুকাত দিয়েছিলাম। আলমারিতে নিয়ে গুছিয়ে রেখেছিস? কোথায় রেখেছিস সকালবেলা খুঁজে পাবো নাকি নাকি আবার তোকে এসে খুঁজে বের করে দিতে হবে? রিমা যেন লজ্জায় লাল হয়ে গেল। ও সত্যি সত্যি আঞ্জার ওয়ারগুলো বারান্দা থেকে এনে আলমারিতে গুছিয়ে রেখেছে। আরেকটি কাল সকালে পরবে, সেটি প্যান্টের সাথে ভাঁজ করে রেখেছে। আমতামতা করে বলল, যেখানে রাখার সেখানে রেখেছি প্যান্টের সাথে।
আর এখন থেকে এসব কাজ তুমি করে নিবা, আমাকে বলবেন না। সাইমন মনে মনে হাসলো, তারপর বলল, বলবো না মানে? জীবনে বিয়ে করবো না এত বড় একটা স্যাক্রিফাইস করে দিলাম নিজের আন্ডারওয়াল নিজে গুছিয়ে রাখার জন্য। এখন শুধু গুছিয়ে রাখবি না, ধুয়ে দিয়ে বারিন্দা শুকাত দিয়ে আবার গুছিয়ে রাখবি। আমি এগুলো ধুতে পারবো না, তোর জন্য বিয়ে করব না, স্যাক্রিফাইস করে দিয়েছি, সারা জীবন ব্যাচেলার থাকবো। তাহলে এখন এসব কাজকর্ম তুই করবি। বিয়ে করলে যা যা বউ করতো এখন তার সবগুলো কাজ তুই করবি, সব মানে সব। লজ্জায় যেন রিমার চোখ কান সব লাল হয়ে গেল। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল রিমা। মোবাইলটা কেটে সাথে সাথে বুকে ফোনটি নিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো, যেন আরেকটু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বাজে লোক, ছি, এত লজ্জা দিয়ে কথা বলে। মনে মনে ভাবলো রিমা। সাইমন ফোনটি সামনে ধরে দেখলো ফোন কেটে দিয়েছে। মুচকি হাসলো, হেসে চুপচাপ বিছানায় ঝেড়ে ঘুমাতে চলে গেল। এদিকে সাদাপের বুকের সাথে লেপ্টে দাঁড়িয়ে জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। সাদাপের উষ্ণ স্পর্শে যেন নূরের মনের ভিতর উথাল পাথাল ঢেউয়ের মতো শুরু হয়ে গেছে। বুকের ওঠানামা সাদাপ স্পষ্ট নিজের শরীরে নিজের হাতে অনুভব করতে পারছে। নূরের কাঁধে হালকা করে ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে বলল, তোকে বলেছিলাম না শাড়ি পরবি না? যেদিন শাড়ি পরবি আমি নিজ হাতে খুলে দেব। তাহলে তুই নিজে নিজে খুললি কেন? এই শাড়ি খোলার অধিকার শুধু আমার। নূর সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল লজ্জায়। সাদা পিছন থেকে নূরের দুই হাত ছড়িয়ে ধীরে ধীরে নূরকে দেয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে পিঠে দুটো চুমু খেলো। তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, তুই আমাকে এত জ্বালাচ্ছিস কেন? যখন তখন এসে জ্বালাচ্ছিস। চোখের সামনে থেকেও জ্বালাস, চোখের আড়াল হলেও জ্বালাস, দিনে দুপুরে জ্বালাস, রাতে ঘুমের ঘোরেও জ্বালাস। তোর দহনে পুড়তে পুড়তে আমি যে অঙ্গার হয়ে গেলাম নূর, সেটা কি তুই বুঝতে পারছিস? নূর দেয়ালের সাথে হাত চেপে রাখা অবস্থায় বলল কাঁপতে কাঁপতে, আমি কি করে আপনাকে জ্বালালাম? এখন তাহলে চলে যাই, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার কেমন যেন লাগছে। তুই এইভাবে হুটহাট আমার চোখের সামনে এসে আমাকে যে কষ্ট দিস সেটা কি বুঝতে পারিস? নূরের কানে কাছে গালে না ঘষতে ঘষতে কথাটি বলল সাদাপ। সাদাপের উষ্ণ ছোঁয়ায় নূর যেন পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। আর সহ্য করতে পারছে না মেয়েটি। বলল, আমি চলে যাই তাহলে আপনার আর কষ্ট হবে না। সাদাপ ঘোর লাগা কণ্ঠে বলল, তুই যাওয়ার পরও কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে। নূর বলল, তাহলে কি করব আমি? আর আমি চলে গেলেও কষ্ট হবে কেন? সাদাপ নূরের দিকে একটু হালকা আর চোখে চাইল, যে ফিস ফিস করে বলল, তুই যাওয়ার পর প্রত্যেকবার আমার রাত দুপুরে গোসল করতে হয়, এই জন্য কষ্ট হবে। বোকানোর সাথে সাথে প্রশ্ন করলো, কেন, কোথাও কি ময়লা লেগেছে? আমাকে বলুন, আমি ধুয়ে দিচ্ছি এখনই। সাদাপ নূরের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে এখন কি বোঝাচ্ছিল? সাদাপ নূরের দিকে তাকিয়ে বলল, আমি এখন সত্যি বলে তুই দাঁড়িয়ে থাকতে পারবি? পরের দিন সকালে নাস্তার টেবিলে হুমায়ুন রহমান হঠাৎ করে সাদাফের দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটু বগুড়া যেতে হবে। সেখানে আমাদের যে বান্স আছে, সেখানে 1 সপ্তাহের মতো লাগবে, কিছু কাজ আছে, করে তারপর আসবে। সাদাব ভদ্র ছেলের মতো তাকালো বাবার দিকে। মনে মনে সাদাব জানে হয়তো সাদাবকে একটু দূরে সরাতেই এই প্ল্যান করেছে তার বাবা। কিন্তু এই মুহূর্তে কিচ্ছু বলা যাবে না, কারণ অফিসে আসলেই প্রয়োজন ছিল বগুড়ায়। কিন্তু সেখানে চাইলেও বাবা নিজে যেতে পারতেন বা অন্য কাউকে পাঠাতে পারতেন, অথবা ছোট বাবাও যেতে পারতেন। কিন্তু সে জায়গায় সাদাবকে পাঠাতে চাইছে, তার মানে উনি সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে চাইছে। সাদাব সাথে সাথে বাবার দিকে তাকিয়ে বলল, জি আচ্ছা, ঠিক আছে, চলে যাব। নূর সাথে সাথে মাথা তুলে তাকালো। একবার সাদাফের দিকে দেখলো সাদাফ চুপচাপ খাচ্ছে। হুমায়ুন রহমানের দিকে নূর তাকালো। তারপর মনে মনে ভাবলো 1 সপ্তাহ সাদাফ ভাইকে দেখতে পারবে না, তাহলে কি করে থাকবে নূর? নূর যে এখন 1 ঘন্টাও সাদাফকে না দেখে থাকতে পারে না। সকালটা ঠিক মতো নাস্তা করতে পারলো না নূর। বারবার শুধু সেটাই মনে আসছিল, সাদাফ 1 সপ্তাহের জন্য চলে যাবে। এই 1 সপ্তাহ নূর কি করে থাকবে? সাদাফ ভাই যদি নূরকে ভুলে যায় 1 সপ্তাহ পরে এসে? এমনও তো হতে পারে সেখানে সাবা আপুর সাথে আবারও দেখা হয়ে গেল, বা সাবা আপুকে সাথে করে নিয়ে গেল, অথবা সেখানে গিয়ে নতুন কোনো মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। দুনিয়াতে কত কিছুই তো হতে পারে। এমনকি হতে পারতো না সাদা ভাইয়ের না যাওয়া লাগতো?
এখানেই থাকতো সাদাব ভাই। সকাল থেকেই তাই মন খারাপ করেই গোমরা মুখে বসে আছে নূর। বিকাল হয়ে এলেও নূর ড্রয়িং রুমে বসে আছে। কতক্ষণে সাদাব আসবে, সাদাবকে একটু দেখবে, রাতেই তো চলে যাবে বগুড়া। কিন্তু এখনও সাদাব আসছে না। নূরের কেমন যেন লাগছে, এখনই আনচান আনচান করছে মনের ভিতর। হুমায়ুন রহমান বসে চা খাচ্ছেন, ফজলুর রহমান এসে জয়েন করলেন। চা হাতে নিবে অমনি নূরের একদম এরকম ছটফটানি দেখে ফজলুর রহমান বললেন, নূরমা, এদিকে আয় তো। কি হয়েছে, এত ছটফট করছিস কেন? এক জায়গায় একটু শান্তি হয়ে বস না। নূর চুপচাপ এসে বাবা ও বড় বাবার মাঝখানে বসে একবার হুমায়ুন রহমানের দিকে তাকালো, কিন্তু কিচ্ছু বলতে পারলো না। আরেকবার ফজলুর রহমানের দিকে তাকালো। ফজলুর রহমান বলল, কি বলবি? নূর আমতা আমতা করছে, কিছু বলবে। কি বলবে না। হঠাৎ বোমও ফাটালো। নূর ঠাস করে বাবার দিকে তাকিয়ে বলল, সাদাব ভাইয়ের জায়গায় তুমিও তো যেতে পারো বগুড়া। তোমরা তো সারাদিন বাসায় বসে থাকো, সাদাব ভাই এখানে থাকুক, এমনি হাত কেটে গেছে ওনার। ফজলুর রহমান মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। যেখানে না করার কথা ছিল সাদাফের, সেখানে ওনার মেয়েই না করছে। সাদাফ যেন না যায়। নূর কি তাহলে আসলেই সাদাফের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছে যে এখন আর সাদাফের কিছু মুখ ফুটে বলতে হয় না? সাদাফের সব কথাগুলো নূর বলে দেয়। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন। ফজলুর রহমানও ড্যাব করে তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। নূরের কথার কোনো উত্তর ফজলুর রহমান দিতে পারল না। ফজলুর রহমান বলল, মা, উপরে যাও, গিয়ে পড়তে বসো, সামনে পরীক্ষা। নূর আর কোনো কথা বলল না। একবার বড় বাবার দিকে অসহায় দৃষ্টিতে চাইল। হুমায়ুন রহমানও চুপ করে গেলেন। নূর হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, ও বাবা, তুমি বলো না বাবা যাক, ওনার তো হাত কেটে গিয়েছে, হাতে না জানি কত ব্যথা, ভীষণ যন্ত্রণা হবে, কিভাবে কাজ করবে বলো তো, যদি ওইখানে গিয়ে কিছু হয়ে যায় হাতে। হুমায়ুন রহমান বলে, মা, তুমি পড়তে যাও, সমস্যা হলে তো সাফাত বলতো। যেহেতু সাফাতের কোনো সমস্যা নেই, তার মানে ও যেতে পারবে। তুমি যাও মা, পড়তে বসো। নূরের মনটা ভেঙে গেল। শেষ সুযোগটুকু যেন আর কাজে লাগলো না। আর উনি বা কেন বললেন না যাবে না? আমার হাতে সমস্যা। খুব অভিমান হলো এখন সাদাপের উপর নূরের। নূর ধূপধাপ পা ফেলে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা লাগিয়ে পড়ার টেবিলে বসে ভাবতে লাগলো কিভাবে থাকবে সাদাপকে ছাড়া। হঠাৎ নূরের মনে পড়ে গেল গতকাল রাতে শাড়ি পরে যখন সাদাপের রুমে গিয়েছিল সেই কথা। হঠাৎ যেন একটা লজ্জা নূরকে ঘায়েল করে ফেলো। গতকাল রাতে কি নির্লজ্জ মার্কা কথাগুলোই না বলেছিল সাদাব ভাই। ঠিক চিন্তা করলে এখনও নূরের গায়ে লোমকূপগুলি দাঁড়িয়ে যায়। নূর সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলল আর মনে করতে লাগলো কালকের কথাগুলো। সাদাব নূরকে শাড়ি পরাতে পরাতে বলল, ছেলেমেয়ের মধ্যে মন থেকে ভালোবাসা ছাড়াও আরেকটা সম্পর্ক হয়, সেটা একটু অ্যাডাল্ট সম্পর্ক, যেটা শুধু মনের না, শরীরের একটা চাহিদা সৃষ্টি হয়। একটা পুরুষ একটা নারী দেহকে খুব কাছ থেকে পেতে চায়, শারীরিকভাবে একটু ছুঁতে চায়, সেটাকে অ্যাডাল্ট সম্পর্ক বলে। আর যখন পুরুষটা তার চাওয়া মোতাবেক না পায়, তখন সে এইভাবে প্রতিনিয়ত আমার মতো জ্বলতে থাকে। নূর বলল, আপনি তো আমাকে ছুঁয়েই আছেন, যখন তখন ছুঁতে পারেন তাহলে। সাদাব বলল, আরো ঘনিষ্ঠভাবে ছুঁতে চাই, যেভাবে ছুঁয়ে দিলে কলি থেকে ফুটে ফুল হবি, যেভাবে ছুঁয়ে দিলে তুই আমাকে পাওয়ার যন্ত্রণা অনুভব করবি। কানের কাছে ফিস ফিস করে বলল সাদাব। কথাগুলো মনে পড়তেই সারা শরীরে শিহরণ বয়ে গেল নূরের। নূর সাথে সাথে চোখ খুলে ফেলল। ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, কিছু মনে করবেন না, নূর আসলে বুঝে বলেনি, বাচ্চা মেয়ে তাই বলে ফেলেছে, সাদাপের হাত কেটেছে তাই। হুমায়ুন রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে, তারপর বললেন, তুই কি আসলে মনে করিস নূর বাচ্চা মেয়ে? নূর কিছু বুঝতে পারেনি, শুধুমাত্র হাত কেটেছে তাই সাদাবকে যেতে নিতে চাচ্ছে না। তুই কি সত্যি এটা মনে করিস? ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। মিথ্যা ওনার মুখ দিয়ে আসবে না, আর সত্যটা মুখ ফুটে বলতে চাচ্ছে না। সত্যি এটাই, নূরকে যতই বাচ্চা মনে করুক, নূর এখন সাদাফের প্রতি এমন আসক্ত হয়ে গিয়েছে যে বাবা চাচা কারোর সামনে লজ্জা পাচ্ছে না সাদাবকে নিজের অধিকার করতে। নূর যে সাদাবকে ভালোবাসে তা এখনো স্পষ্ট, কিন্তু নূরের ভালোবাসা সাদাবের ভালোবাসা কি এক? সাদাব কি নূরকে সেইভাবে চাই যেভাবে নূর সাদাবকে ভালোবাসে?
মনে মনে ভাবল ফজলুর রহমান। সাদাফের মন মেজাজ ভালো ছিল না, তাই অফিসের পর আর বাসায় ফিরেনি। বন্ধুদের সাথে আড্ডা মেরে একেবারে রাত 9টার দিকে বাসায় ফিরল। বাসায় ফিরে দেখলো ড্রয়িং রুমে সবাই ওর জন্য অপেক্ষা করছে। এদিক ওদিক না তাকিয়ে উপরে উঠবে, ঠিক এমন সময় নূর পিছন থেকে দৌড়ে এসে এক গ্লাস পানি দিয়ে বলল, পানি খান, আপনাকে ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। বাড়ির লোক সবাই অবাক হয়ে গেল। রিমা, সাইমন, হুমায়ুন রহমান, বাকি সবাই অবাক হয়ে গেল। ফজলুর রহমান ভাবলেন, যে মেয়েকে টিপে টিপে ধরে খাওয়াতে হয় সেই মেয়ে দৌড়ে সাদাবের জন্য পানি আনছে। সাদাফ নূরের দিকে তাকালো। সাদাফ জানে নূর সারাদিন সাদাফের জন্য অপেক্ষা করেছে, তাই পানিটা নিয়ে চুপচাপ এক চুমুক দিয়ে খেলো। তারপর সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু, আমার একটু কফি লাগবে, মাথাটা ধরেছে খুব। সামিহা বেগম কিছু বলবে তার আগে নূর বলল, আমি এক্ষুনি করে নিয়ে এসেছি, আপনি উপরে যান। সাদাফ নূরের দিকে তাকালো। সাদাফ জানে নূর একটা মুহূর্ত নষ্ট করতে চাচ্ছে না, সাদাফের কাছাকাছি থাকতে চাইছে, তাই সাদাফ মুচকি এসে উপরে চলে গেল। হুমায়ুন রহমান বোকা বলে গেলেন ছেলের ট্রিক্স দেখে কতটা বশীভূত করে ফেলেছে নূরকে এখন। সাদাফের কিছু মুখ ফুটে বলতে হয় না, যাচাই ঠিকই নূরকে দিয়ে করিয়ে নিচ্ছে। এদিকে ফজলুর রহমান, সামিহা বেগম, নরিন আফরোজ সবাই অবাক হয়ে গেলেন। তবে নরিন আফরোজ এবং সামিহা বেগম ভিতরে ভিতরে খুশি। ফজলুর রহমান চিন্তায় পড়ে গেলেন, এটা কি নূরের পক্ষ থেকে একতরফা নাকি সাদাফ ও নূরকে চায়? কারণ সাদাফ এখনও কিছু বলেনি, আর সাদাফ যেরকম চাপা স্বভাবের ছেলে হয়তো মুখ ফুটে বলবেও না। তাই উনি চিন্তা করছেন কি করে সাদাফকে পরীক্ষা করা যায়। নূরের প্রতি সাদাফের কোনো ফিলিংস আছে কিনা। যদি সাদাফের ভিতর নূরের জন্য এমন কোনো ফিলিংস জন্ম না নেয়, সত্যি সত্যি যদি অন্য কোনো মেয়ে থাকে, তাহলে নূরকে উনি কষ্ট পেতে দেবে না। তাই আগেই সাদাফের দিকটা যাচাই করবে, দেখবে সাদাফের তরফ থেকে নূরের প্রতি কোনো অনুভূতি কাজ করে কিনা। এদিকে নূর কফি বানিয়ে রেডি। হনহনিয়ে সবার সামনে কফি ট্রে নিয়ে উপরে চলে গেল। এমন একটা ভাব যেন নিচে কেউ নেই। সাইমন আর রিমা একে অপরের দিকে চোখ চাওয়াচাই করছে, বোঝার চেষ্টা করছে আসলে ঘটনা কি। নূর এরকম করছে কেন। কফি নিয়ে নূর হনহনিয়ে সাদাফের রুমে অনুমতি ছাড়াই ঢুকে পড়ল। সাদাফ মাত্র শার্টের বোতাম খুলছিল, এমন সময় নূর ঢুকেছে। নূরের দিকে তাকিয়ে বলল,